মেহেক, আমার মধ্যে এমন কিসের কমতি ছিল যার জন্য তুমি আমাকে রিজেক্ট করে মাসিফকে হ্যাঁ বললে? আমিও তো ওর মতনই একই পরিবারের ছেলে। দেখতেও ওর চেয়ে কম না আমি। কোনো কিছুরই কমতি ছিল না আমার মধ্যে। তবুও কেন তুমি আমাকে ভালোবাসতে পারলে না? কেন আমার পবিত্র ভালোবাসাকে অপমান করলে তুমি? বলো, জবাব দাও প্লিজ। মেহেক, চুপ করে না থেকে আমার প্রশ্নের উত্তর দাও। হঠাৎই তার কথায় কল্পনা থেকে বাইরে বেরিয়ে আসলাম আমি। এতক্ষণ ধরে আমি শিয়ামের কথা ভাবছিলাম। প্রতিনিয়ত ওকে কষ্ট দেওয়ার যন্ত্রণা আমাকে ভালো থাকতে দিচ্ছে না। ওর শুকনো মুখ, লাল লাল চোখ, নিজের যত্ন না নেওয়া আমি আর মানতে পারছি না। ভালো তো আমি শিয়ামকেও বাসি, কিন্তু সেটা বেস্ট ফ্রেন্ড হিসেবে। আমি এতক্ষণ ধরে ভাবছিলাম হয়তো শিয়াম আমাকে একা পেলে এই কথাগুলোই বলবে, কিন্তু না। ও আমার সমস্ত ভুল ধারণা ভেঙে দিয়ে খুব স্বাভাবিকভাবেই মুখে একচিলতে হাসি নিয়ে বলল, কংগ্রাচুলেশন। আমি শুধু অবাক হয়ে ওকে দেখছি আর ভাবছি, একটা ছেলে কতটা ভালো হলে নিজের ভালোবাসার মানুষকে অন্যের হতে দেখেও এমন হাসি মুখে থাকতে পারে। আর সেই ছেলেটা তো অন্য কেউ না, বরং ওরই আপন চাচাতো ভাই। শিয়াম আমাকে আর মাসিবকে উইশ করেই বাগানের অন্য একটা দিকে চলে গেল। আমিও সবার মাঝে থেকে উঠে একটা কল করার বাহানা নিয়ে শিয়ামের কাছে চলে এলাম। ও উদাসীন দৃষ্টিতে আকাশের পানে চেয়ে আছে। আমি ওর কাছে গিয়ে দাঁড়ালাম। শিয়াম। ও একবার আমার দিকে তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিয়ে বলল, বলো। আমাকে কি মাপ করা যায় না? মাপ? তোমাকে আমি কেন মাপ করব? তুমি তো কোনো ভুল করনি। তুমি ঠিকই বলেছ, আমি কোনো ভুল করিনি, বরং অন্যায় করেছি। না মেহেক, তুমি কিচ্ছু করনি, আর যেটা করেছো সেটা হয়তো ঠিকই করেছো। তুমি এত স্বাভাবিক কিভাবে আছো? অস্বাভাবিক কিবা থাকবো কেন? শিয়াম, তুমি আমাকে ভালোবাসো, অথচ আজ আমি তোমারই ভাইয়ের বউ। তোমার কি একটুও কষ্ট হচ্ছে না? খারাপ লাগছে না? হঠাৎই শিয়াম আমার কাছে এসে চোখের দিকে তাকিয়ে বলা শুরু করলো, ভালোবাসা কাকে বলে জানো? ভালোবাসা তাকেই বলে যেটা নিঃস্বার্থ হয়, যেখানে কোনো লাভ ক্ষতির হিসেব করা যায় না। ভালোবাসা সেটা নয় যেখানে কোনো না কোনো স্বার্থ জড়িয়ে থাকে। ভালোবাসার সংজ্ঞাটা আমার কাছে এমনই, যেখানে স্বার্থহীনভাবে কাউকে ভালোবেসে তার ভালো থাকাটা নিশ্চিত করা যায়। আমি তোমাকে ভালোবাসি, তার মানে এটা নয় যে তোমাকে আমার কাছে পেতে হবে। দুজন দুজনকে ভালোবেসে একসাথে থাকতে পারলে সেই ভালোবাসা পূর্ণতা পাবে, আর ভালোবেসে বিচ্ছেদ হয়ে গেলে সেই ভালোবাসা পূর্ণতা পাবে না, এমনটা কিন্তু নয়। ভালোবাসা প্রিয় মানুষটিকে আগলে রাখতে শেখায়। প্রিয় মানুষের মুখের হাসি, তার আনন্দ, ভালো থাকা, এসব নিশ্চিত করতে শেখায়। আমি তোমাকে ভালোবাসি বলেই যে তোমাকে আমার পেতে হবে, এমনটা না। বিধির বিধানে যদি তুমি আমার ভাগ্যেই না থাকো, তাহলে নিজেকে কষ্ট দিয়ে তিলে তিলে শেষ করেও কিচ্ছু হবে না। বরং যেটা হবে না তা হলো আমরা কেউ ভালো থাকবো না। আমার শেষ হয়ে যাওয়ার পেছনের গল্পটা কেউ জানলে তোমার দিকেই আঙুল তুলবে। তুমিও প্রতিনিয়ত অপরাধবোধে শেষ হয়ে যাবে। এটা তো ভালোবাসা নয়। ভালোবাসা তো আমাদেরকে ভালো থাকতে শেখায়। হয়তো তুমি আমার সাথে ভালো থাকবে না, সেই জন্যই মাসিবকে বেছে নিয়েছো। এতে তোমার কোনো দোষ নেই, কারণ জোর করে ভালোবাসা পাওয়া যায় না। সর্বোপরি নিজের ভালোবাসার মানুষটা ভালো থাকলেই আমার ভালোবাসা সার্থক হবে। আর তাই আমিও ভালো আছি। আমি বাকরুদ্ধ হয়ে অবিশ্বাস্য চোখে শিয়ামের দিকে তাকিয়ে আছি। তোমার ভালোবাসার ব্যাখ্যার কাছে আমার কথাগুলো নিতান্তই তুচ্ছ। সত্যিই শিয়াম তোমাকে যে নিজের করে পাবে, সে আসলেই অনেক ভাগ্যবতী। হয়তো সেই ভাগ্যবতী আমি নিজেই হতে পারতাম, কিন্তু আমার কাছেও যে ভালোবাসার একটা ব্যাখ্যা আছে, আর সেই ব্যাখ্যার কাছে হেরে গিয়েই আজ আমি মাসফির স্ত্রী। তোমার ব্যাখ্যাটা শুনতে চাই আমি, বলবে কি আমায়? আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকিয়ে বললাম, অবশ্যই জানতে পারবে, তবে সেটা এখন না, সঠিক সময়ে সবটা জানতে পারবে। আজ না হয় সেসব কথা তোলা থাক মনের সিন্ধুকে। সঠিক সময়ে সেই সিন্ধুকের চাবি দিয়ে সিন্ধুক খুলে আমার ভালোবাসার ব্যাখ্যা সবাইকে জানাবো। আমার কথায় শিয়াম হাসলো, তারপর বলল, তোমার কথার প্রেমে আগেও পড়েছি, আজ আবার নতুন করে নতুনভাবে প্রেমে পড়লাম। আমি কিছু না বলে শুধু হাসলাম। এই ছেলেটাকে ভালো রাখতে হবে, আর আমি জানি সেটা একমাত্র তুলিই পারবে। আমাকে এদের দুজনকে যেভাবেই হোক এক করতেই হবে। একটু পর তুলি এসে আমাদের দুজনকে একসাথে দেখে আলতো হেসে কাছে এসে বলল, কিরে তোরা এখানে কি করছিস? চল ওইদিকে চল। সেই সকালে এসেছি আমরা, এখন কিছু খেয়ে নিই, তারপর মেয়েরা মিলে রান্না করব, আর ছেলেরা ডেকোরেশন করবে। আজ একটা পিকনিক হয়ে যাক। আমি উৎফুল্ল হয়ে বললাম, হ্যাঁ চলো চলো, খুব মজা হবে আজকে। এটা বলেই আমি তুলি আর শিয়ামের হাত ধরে সামনের দিকে এগোতে লাগলাম। সবার কাছে গিয়ে আমি হঠাৎই খেয়াল করলাম শিয়াম আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে।
আমি ওর হাত ধরে আছি এটা বুঝতে পেরেই চট করে হাত ছেড়ে দিলাম। শিয়াম মুচকি হেসে অন্যদিকে গিয়ে বসে পড়ল। আমিও আর কিছু না বলে তুলির সাথে বসে পড়লাম। মেহেক, তোমার মুখের হাসিটাই আমার মুখের হাসি ফোটানোর জন্য যথেষ্ট। ভালোবাসার মানুষটিকে নিজের করে না পেলেও প্রতিদিন একবার হলেও দেখতে তো পাবো। একদিক থেকে ভালোই হয়েছে তুমি মাসফির বউ হওয়াতে, কারণ তুমি আজ অন্য কারো হলে তো সবসময় আমার চোখের সামনে থাকতে না। তার থেকে তুমি আমার ভাইয়ের বউ হওয়াতে আমি অনেক খুশি হয়েছি। তুমি ভালো থাকলেই তো আমি ভালো থাকবো। তোমার বর হতে নাই বা পারলাম, বেস্ট ফ্রেন্ড তো হয়েছি। কোনো না কোনো দিক থেকে তো তোমার মনে জায়গা করতে পেরেছি, তোমার ভালোবাসা পেয়েছি, এতেই আমি সন্তুষ্ট। আমি শিয়ামের দিকে তাকানোর পর আমাদের দুজনের চোখাচোখি হয়ে গেল। আমি তাড়াতাড়ি করে ওর দিক থেকে চোখ ফিরিয়ে নিলাম, কারণ ওই ব্যথাতুর চোখের দিকে তাকানোর সাহস নেই আমার। একটু পর আমি রাজ, তাহা আর মাসপিকে কোথাও দেখতে না পেয়ে মিহিকে জিজ্ঞেস করলাম, রাজ আর মাসপি কোথায়? রাজ আর তাহা মার্কেটে গিয়েছে কেনাকাটা করার জন্য, ডেকোরেশন, রান্নার জিনিস এসব কিনতেই গিয়েছে। আর মাসপি কি যেন একটা জরুরি কাজ আছে বলে চলে গেল, আর বলল 1 ঘন্টার মধ্যেই চলে আসবে। আমি ও বলে বাকি সবার সাথে গল্প করতে লাগলাম। আপাতত এখানে আমি, তুলি, মিহি, সানভি আর শিয়াম আছে। বাকি 3 জন তো কাজে গিয়েছে। একটু পর আমি আর মিহি মিলে ইটের চুলা বানাতে লাগলাম। সানভি আর শিয়াম মিলে কাঠ, লতাপাতা, ইট এগুলো আনতে লাগলো। তুলি ডেকোরেশনের জায়গাটা পরিষ্কার করতে গেল। আসলে আমরা প্রতিবার রেস্টুরেন্ট থেকে খাবার এনে ফার্ম হাউসের ভেতরে গিয়ে মজা হই হুল্লোড় করতাম, কিন্তু এইবার আমার কথাতেই এমন আয়োজন। বাগানের দিকেই সবকিছু জোগাড় করা হচ্ছে। আমি সকাল সকাল এসেই সবাইকে সবটা বুঝিয়ে দিয়েছি, আর সবাই ও আমার কথায় হ্যাঁ বলল। প্রায় 20 মিনিট পর রাজ আর তাহা সবকিছু নিয়ে এলো। তারপর আর কি, মেয়েরা সবাই রান্নার কাজে লেগে পড়লাম, আর ছেলেরা ডেকোরেশন করতে লাগলো। আজ এখানেই আমরা সবাই থাকবো বলে সিদ্ধান্ত নিলাম। যেই ভাবা সেই কাজ। পরিবারের সবাইকে কথাটা জানিয়ে দিলাম যেন চিন্তা না করে। কারোর পরিবারই না করেনি, কারণ সবাই জানে আমাদের বন্ধু মহলের সম্পর্কটা এমনই যেখানে চোখ বন্ধ করে একে অপরকে বিশ্বাস করা যায়, যেখানে থাকলে আমরা সবাই ভালো থাকবো, কেউ আমাদের দিকে তাকানোর সাহস পাবে না। আমাদের বন্ধু মহলের মেয়েদের জন্য ছেলেরা সবাই অনেক বেশি সচেতন। জানি না কার মনে কাকে নিয়ে কিরকম ফিলিংস আছে, কিন্তু তুলি আর শিয়ামের ব্যাপারটা তুলির ব্যবহার দেখে আমি বুঝে গিয়েছিলাম। আর এখন সেটা নিশ্চিত হওয়ার জন্য আমাকে তুলির সাথে একান্তই কথা বলতে হবে খুব দ্রুত। ভালোবাসা 4 অক্ষরের ছোট শব্দ একটা, কিন্তু এই একটি মাত্র শব্দের মাঝেই লুকিয়ে আছে হাজারো না বলা কথা, নাম না জানা অনুভূতি, কৈশোরকালের আবেগ, অদৃশ্য মায়ার বন্ধন আর রাতের অন্ধকারে গড়িয়ে পড়া অশ্রু। ভালোবাসা শুধুমাত্র তখনই পূর্ণতা পায় যখন দুজন ভালোবাসার মানুষ একত্রিত হয়, এমনটা তো অনেকেই মনে করে, আবার অনেকে বিশ্বাস করে। কিন্তু আমার ভালোবাসার সংজ্ঞা অনুযায়ী দূর থেকেও ভালোবাসা যায়, হোক না সে অন্য কারো। তার কাছে যেতে না পারলেই কি আমার ভালোবাসা অপূর্ণ রয়ে যাবে? না, বরং তখন আমার ভালোবাসা সঠিকভাবে পূর্ণতা পাবে। কারণ ভালোবাসার মানুষটি ভালো থাকলেই কেবল সেই ভালোবাসা সার্থক হয়। আমি তাকে ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে না, তার মনে অন্য কারো বসবাস। এখন আমি চাইলেই তাকে জোর করে নিজের করে নিতে পারি, কিন্তু তাতে কি আদৌ আমরা কেউ ভালো থাকবো? সে তো আমাকে মানুষের সামনে মেনে নিলেও মন থেকে মেনে নিতে পারবে না, আর না পারবে ভালোবাসতে। তখন আমি হয়ে যাব তার কাছে অভিশপ্ত। শুধুমাত্র কাছে পেলেই ভালোবাসা পূর্ণতা পায় না। ভালোবাসার মানুষটির হাসি মুখ দেখার মধ্যে যে আনন্দ আছে, সেটা তাকে জোর করে কাছে পাওয়ার পর বিষণ্ণ মুখ দেখে অনুভব করা যায় না। তাই আমার কাছে ভালোবাসার মানুষটির মুখের হাসিই সেরা। তার মুখের এক চিলতে হাসি আমাকে হাসতে অনুপ্রেরণা দেয়। এতেই তো আমার ভালোবাসা পূর্ণতা পায়। এই পূর্ণতা একবার নয়, বরং বারবার আমাকে নতুন করে প্রিয় মানুষটিকে ভালোবাসতে শেখায়। অপূর্ণতার মাঝেও জোনাকি পোকার আলোর মতো পূর্ণতা উকি দেয় আমার মনের মাঝে। এতক্ষণ ধরে সবাই মুগ্ধ হয়ে শুনছিল তুলির ভালোবাসার সংজ্ঞা। একটা মানুষের চিন্তাধারা বলে দিতে পারে সেই মানুষটিকে আসলে কেমন। তুলির কথাগুলো শুনে আজ সবাই আবারও প্রমাণ পেল মেয়েটা আসলেই ওদের বন্ধুমহলের একজন হওয়ার পূর্ণ অধিকার রাখে। এদিকে তুলি ওর ভালোবাসার সংজ্ঞা বলতে বলতেই শিয়ামের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে রইল। শিয়াম অবশ্য তুলির দিকে তাকাতেই ওদের মধ্যে বেশ কয়েকবার চোখাচোখি হয়েছে। তাতে শিয়াম বিব্রত বোধ করলেও তুলি শুধু এক ধ্যানে দেখছে শিয়ামকে। কথা বলা শেষ করেই তুলি মাথা নিচু করে ফেলল। হয়তো নিজের চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুগুলো কাউকে দেখাতে চায় না তাই। রাত এখন 10টা। সবাই সারাদিন ইচ্ছে মতো হই হুল্লোড় করে রাতের খাবার খেয়ে আড্ডা দিতে বসেছে। মাসপি অনেক আগেই চলে এসেছে। আর তারপর মেহেক একটা নতুন খেলার আবিষ্কার করলো। সবার কাছে ভালোবাসার সংজ্ঞা জানতে চাইল। চিরকুটে প্রথম নাম ছিল তুলির, তাই তুলি নিজের ভালোবাসার সংজ্ঞা সবার সামনে উপস্থাপন করলো। সবাই তুলির ভালোবাসাকে সম্মান জানিয়ে আবার খেলায় ফিরে গেল।
মেহেক চিরকুটের বক্সটা সামনে নিয়ে আরেকটা চিরকুট তুলল। এবার চিরকুটে নাম এসেছে মিহির। মিহি কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করলো, এক একজনের কাছে ভালোবাসার সংজ্ঞা এক এক রকম। আমার কাছে ভালোবাসার সংজ্ঞাটা খুব সাধারণ, তবে এটাকে সাধারণের মাঝে অসাধারণও বলা যায়। অনেক সময় আমরা নিজের ভালোবাসার মানুষটিকে কাছে পেয়েও দূরে ঠেলে দিই, অবহেলা করি। কথায় আছে না, না চাইতেই পাওয়া জিনিসগুলোকে আমরা ঠিকভাবে গুরুত্ব দিই না, তেমনি ভালোবাসার ক্ষেত্রেও তাই। মেঘ না চাইতেই বৃষ্টির মতো যদি কেউ আমাদের সামনে চলে আসে, তাকে আমরা পাত্তা দিই না। কিন্তু যখন সে আমাদের থেকে অনেক দূরে চলে যায়, ঠিক তখনই আমরা আমাদের ভালোবাসার মানুষটির গুরুত্ব বুঝতে পারি, তার ভালোবাসার সুপ্ত অনুভূতিগুলো উপলব্ধি করতে পারি। কিন্তু তখন আমাদের আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকে না, কারণ আমাদের বুঝতে যে অনেকটা দেরি হয়ে যায়। তাই ভালোবাসার মানুষটিকে কখনো অবহেলা না করে আপন করে নেওয়াই শ্রেয়। আমরা হয়তো ভাবি সে তো আমাকে ভালোবাসে, তাই আমি শত অবহেলা করলেও সে ছেড়ে যাবে না, এমনটা ভাবা ভুল। নিজেকে এত বেশি গুরুত্ব দিতে গিয়েই তো আমরা ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলি। তাই আমার কাছে ভালোবাসার সংজ্ঞা প্রিয়জনকে অবহেলা না করে আগলে রাখতে শেখাই ভালোবাসার মূল চাবিকাঠি। মিহির কথা শুনে সানভি ওর দিকে তাকিয়ে একটা মুচকি হাসি উপহার দিল মিহিকে। এই হাসির মানেটা আর কেউ না বুঝলেও মিহি খুব ভালো করেই বুঝেছে, তাই সে নিজেও হেসে অন্যদিকে তাকালো। এবার চিরকুট আমি তুলব, এটা বলেই রাজ বক্স থেকে একটা চিরকুট তুলে নেয়। তারপর চিরকুটের ভাঁজ খুলতেই রাজ ওর নামটা দেখতে পায়। নে, তোর নামই এসেছে, এবার বল তোর ভালোবাসার সংজ্ঞাটা কিরকম। তাহার কথায় রাজ হেসে চাঁদের আলোয় আলোকিত আকাশের দিকে তাকালো। বেশ অনেকক্ষণ কিছু একটা ভেবে তারপর বলল, ওই যে দূরের আকাশটা চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে না, আমার কাছে ভালোবাসার সংজ্ঞাটা ঠিক সেই রকম। আমি যাকে ভালোবাসি অথবা বাসবো, তাকে হতে হবে আকাশের ওই চাঁদ। কারণ আমার মতো লক্ষ্যহীন ছেলের জীবনটাকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য একটা চাঁদ খুব প্রয়োজন। চাঁদ ছাড়াও আরো অনেকে আলো দিতে সক্ষম, কিন্তু কথায় আছে না, চাঁদের গায়েও কলঙ্ক থাকে। আমার সেই কলঙ্কিনীকেই চাই। তার একটা ব্যাখ্যা আছে অবশ্যই, সবার মতো আমারও কিছু অতীত আছে। আমি জানি অতীতের বিষাক্ত দিনগুলোর চেয়ে রাতগুলো বেশি ভয়ঙ্কর হয়। রাতের আধারে চিৎকার করে কাঁদলেও কেউ দেখতে আসে না। কি জন্য আমরা কাঁদছি? এই জন্য একটা সঙ্গীর প্রয়োজন আমাদের, যে এই বিষাক্ত অতীতের সাথে পরিচিত। একমাত্র তারাই বাকিদের কষ্টগুলো অনুভব করতে পারবে, বুঝতে পারবে। আমার সলিড কাউকে লাগবে না, আমার একজনকে লাগবে যে আমার আমিটাকে ভালোবেসে কাছে টেনে নেবে। আমার কাছে ভালোবাসার সংজ্ঞাটা এমনই। রাজের কথা শুনে তাহার অজান্তেই তাহার চোখের কর্নিশ বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ল। ও কেন কাঁদছে সেটা শুধু ওই জানে। সবাই তাহাকে কাঁদতে দেখে বেশ অবাক হলো। তাহা কোনো কিছু না বলেই ছুটে রুমের ভেতরে চলে গেল। বাকি সবাই ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাজ সবার আড়ালে মুচকি হেসে ওখান থেকে উঠে গেল। বাকিদের আর ভালোবাসার সংজ্ঞা জানা হলো না। হয়তো আজ না জানলেও সঠিক সময়ে ওদের ভালোবাসার সংজ্ঞাটা জানা যাবে। ধীরে ধীরে সবাই উঠে নিজেদের রুমে চলে গেল। রাত 12টা বাজতে চলল। এখন সবার ঘুমানোটা প্রয়োজন। তাহার ব্যাপারটা সবাইকে ভাবালেও আপাতত রাতের বেলা আর কিছু না বলে পরে সবটা শোনা যাবে। তাই সবাই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। সকাল 7টার সময় মেহেকের ঘুম ভাঙলে একে একে সবাইকে উঠিয়ে ফ্রেশ হয়ে হালকা একটু নাস্তা করে সবাই লং ড্রাইভে বের হলো। তাহা এখনো বেশ চুপচাপ। মাসফি তাহাকে কিছু জিজ্ঞেস করবে তার আগেই রাজ ওর হাত চেপে ধরে এখন কিছু বলতে না করলো। তাই মাসফি আর কিছু না বলে গাড়ি চালানোতে মনোযোগ দিল। সারাদিন ঘোরাঘুরি করার পর সন্ধ্যের দিকে সবাই যার যার বাসায় পৌঁছালো। 2 দিনের জার্নিটা বন্ধু মহলের সাথে বেশ ভালোই কেটেছে সবার। তাই সবাই ফুরফুরে মেজাজ নিয়ে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিতে চলে গেল। আগামী 15ই আগস্ট মেহেক আর মাসফির বিয়ে হবে। এই কথাটা বলেই মিস্টার আরহান চৌধুরী মেহেকের বাবা মিস্টার তানজিম রহমানকে নিয়ে উঠে গেলেন। আর বাকি সবাই বিয়ে নিয়ে আলোচনা করতে লাগলো। আজকে মেহেকদের বাসায় মাসফির বাবা, মা, চাচু, চাচিমা, ছোট বোন সবাই এসেছে। আবার শিয়াম, তুলি, মিহি, সানভি, তাহা, রাজ উপস্থিত আছে। মূলত আজ বিয়ে নিয়ে সবাই আলোচনা করতে এসেছিল। মেহেকের আম্মু, ফুফি আর মামিমা মিলে খাবার তৈরি করলেন। সবাই মিলে বিকালে নাস্তা খেতে খেতে আলোচনা করছে কখন কি করতে হবে। মেহেক সকালে ঘুম থেকে উঠতেই মাসফির কল আসে। গুড মর্নিং। মর্নিং। আজ আমরা সবাই তোমাদের বাসায় যাব। কেন? আজকে আমাদের বিয়ের তারিখ ঠিক করা হবে। আজকে? কিন্তু কেউ আমাকে বললো না কেন? সারপ্রাইজ। বুঝলাম। এখন রাখছি, বিকেলে দেখা হবে। ওকে। এরপর বিকালে সবাই এসে মেহেক আর মাসফির বিয়ের তারিখ ফিক্স করলো। মেহেক পুরোটা সময় চুপ করেছিল। হঠাৎই মেহেক বলল, আচ্ছা আপু, আর ইরজা তো এখন আসতে পারবে না, তাহলে কি আমার বিয়েতে ওরা থাকবে না?
এখন এই করোনার মধ্যে তো আমরা আর বড় অনুষ্ঠান করছি না, শুধু পরিবারের লোকজন। ওরা আসলে না হয় বড় করে রিসেপশন করব, তাহলে তো আর সমস্যা নেই। আচ্ছা বৌমনি, আমরা কিন্তু মেহেন্দির অনুষ্ঠান করব। মিহুর কথায় সবাই তাল মেলালো, তাই মেহেক আর কিছু না বলে শুধু মাথা নাড়ালো। তানভীর আর রাজ মেহেকের দুই পাশে বসে বলল, হলুদের অনুষ্ঠান আমরা মেহেক আর মাসফির হলুদ একসাথে করব। এর জন্য আমাদের একটা রিসর্ট বুক করতে হবে। হ্যাঁ, আপুর আর জিজুর বিয়ের সব আয়োজন আমরা বান্দারবনে গিয়ে করব। হলুদের আগের দিন রাতে মেহেন্দির অনুষ্ঠানে আমরা কিছু গেমস আর নাচ গান তো মাস্ট করবই। তুলির কথায় সবাই হেসে ফেলল। এগুলো তো থাকবেই, তবে বিয়ে আর বৌভাত তো আমরা ওখানেই করব। শপিংগুলো শুধু ঢাকা থেকেই করে নিয়ে যাব। মোট 7 দিন আমরা বান্দরবনে থাকবো, ঘুরবো, মজা করব, অনেক মজা হবে। মিহির কথায় সবাই হ্যাঁ বলল, আরও বিভিন্ন প্ল্যান করতে লাগলো। মেহেক শুধু চুপ করে কিছু একটা ভাবছে। মাসফি হঠাৎই উঠে কোথায় জানি চলে গেল। মেহেক ওর পেছন পেছন গিয়ে মাসফির পেছনে দাঁড়াতেই মাসফি রীতিমতো চমকে উঠল। ও তুমি? হ্যাঁ আমি। কিন্তু তুমি চমকে উঠলে কেন? ও কিছু না। তো বলো, কিছু বলবে? না তেমন কিছু না, এখন তো সবাই ওখানে আড্ডা দিচ্ছে, তুমি উঠে আসলে তাই আর কি। ও আসলে আমি একটা জরুরি কল করার জন্য আসছিলাম। আচ্ছা চলো যাই। মেহেক আর মাসফি ভেতরে আসতেই সবাইকে খাওয়ার জন্য ডাকলো। ওরা সবাই গিয়ে খেতে বসলো। খাওয়ার পর আজকেই রিসোর্ট বুক করে ফেললো মেহেক আর মাসফির বাবা। আগামীকাল সকালে সবাই শপিংয়ে যাবে, তারপর রাতের দিকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেবে। সবকিছু ঠিক করে মাসফিরা চলে গেল আর মেহেকের পরিবারের লোকজন বাকি সবকিছু গোছগাছ করতে শুরু করলো। প্রায় রাত 12টা কি 1টার দিকে ঘুমোতে গেল সবাই। এত দ্রুত বিয়েটা শুধু মাসফির জেদের জন্যই নেওয়া, হয়তো আরো কিছুদিন সময় নিত সবাই। অন্যদিকে রাত প্রায় 1টার দিকে একটা গোডাউনের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় একটা ছেলেকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে কোনো এক আগন্তুক। পরনে কালো হুডি পরা থাকায় মুখটাও দেখা যাচ্ছে না, তবে শারীরিক গঠন দেখে মনে হচ্ছে এটা কোনো মেয়ে। ছেলেটা সারা শরীরে রক্ত লাল হয়ে গিয়েছে, নাক মুখ থেকে রক্ত পড়ছে, তাতে কোনো ভাবান্তর নেই আগন্তুক মেয়েটার। সে এক ধ্যানে তাকিয়ে আছে ছেলেটার পাশে থাকা ব্রিফকেসের দিকে। কিছুক্ষণ পর মাসফি গোডাউনে আসতেই দেখতে পেল ওর দলের লোকজন সবাই মাটিতে পড়ে আছে, সবার অবস্থাই খারাপ। মাসফি আর আহিল এসব দেখে চমকে উঠল। আজ এখানে একটা জরুরি মিটিং করার কথা ছিল। মাসফির এতদিনের পরিশ্রম যে ফাইলের জন্য, সেই ফাইলটা নিয়েই আজ এখানে 3 জনের আসার কথা। এটা ভাবতেই মাসফি আর আহিল দৌড়ে গোডাউনের ভেতরে এসে আরও অবাক হলো, কারণ ওই 3 জন গার্ড নিচে পড়ে আছে অজ্ঞান অবস্থায়, আর চেয়ারের সাথে রক্তাক্ত অবস্থায় ওদের গ্যাং লিডার আর মাসফির প্রিয় একজন বন্ধু আয়ান আহমেদ মৃত অবস্থায় পড়ে আছে। এসব দেখে মাসফির মাথা কাজ করা বন্ধ হয়ে গেল। আহিল একটা ব্রিফকেস পেয়ে ওখান থেকে গিয়ে দেখলো ব্রিফকেস ফাঁকা, আর সেখানে একটা চিঠিতে লেখা আছে, ডিয়ার মাসফি, বিয়ের জন্য তো অনেক খুশি তুমি, তাই না? কিন্তু সেই খুশিতে এক মুঠো ছাই ঢেলে দিলাম আমি। তোমার এতদিনের পরিশ্রমের ফল এখন আমার হাতে। এই ফাইলের জন্যই তো তুমি তোমার বিপক্ষ দলের গ্যাং লিডার ফাইরুজ খান ফায়াজকে মেরেছিলে, তাই না? তুমি শুধু ফায়াজকে নয়, বরং আরও 2 জনকে মেরেছ, আর তার সাথে সাথে আমার মুখের হাসিটাও কেড়ে নিয়েছ। এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। এটা তো মাত্র ট্রেলার, তোমার বাম হাত কেটেছি কেবল, এখনো অনেক কিছু বাকি আছে। তোমার কাউন্টডাউনের সময় আজ থেকেই শুরু হয়ে গিয়েছে। নভেম্বর মাসের কোনো একটা দিনই হবে তোমার শেষ দিন। তোমাকে আমি মারবো না, তুমি তো তিলে তিলে শেষ হয়ে যাবে, আর আমি সেটা দেখব। ভালো থেকো। আর হ্যাঁ, এই ফাইলটা তুমি আর কখনোই পাবে না। ইতি, ব্ল্যাক রোজ। চিঠিটা পড়েই মাসফি ছিঁড়ে ফেলল আর চিৎকার করে উঠল, ব্ল্যাক রোজ, তুমি যেই হও না কেন, তোমার মৃত্যু আমার হাতেই লেখা। তুমি নিজেও জানো না কার গুহায় এসে পড়েছ। আমি ওই ফাইলটার জন্য সব করতে পারি। ফাইলটা আমার যেভাবেই হোক চাই, আর তার জন্য আমি ফায়াজের মতো তোমাকেও খুন করতে দুবার ভাববো না। আহিল মাসফির রাগ সম্পর্কে খুব ভালো করেই জানে। মাসফি যে আন্ডারওয়ার্ল্ডের কিং, এটা শুধু ও আর আন্ডারওয়ার্ল্ডের সদস্য ছাড়া আর কেউ জানে না। মাসফি যে ফাইলটার জন্য ফায়াজ সহ ওর পুরো গ্যাংকে শেষ করে দিয়েছে, সেটার জন্য মাসফি আরও খুন করতেও দুবার ভাববে না, কারণ ওই ফাইলের মাসফির সবচেয়ে মূল্যবান কিছু আছে। মাসফি লেখাপড়ায় ভালো না, এটা তো সবাই জানে, কিন্তু সবার জানার পেছনের বড় একটা সত্যি লুকিয়ে আছে, আর এটা হলো মাসফি একজন সায়েন্টিস্ট। এই কথাটা মাসফি কাউকে জানায়নি। আন্ডারওয়ার্ল্ডে মাসফি এই কারণেই এসেছে। ওর কেমিক্যাল নিয়ে রিসার্চ করার পর শ্রেষ্ঠ এক আবিষ্কার ছিল পাওয়ার অব এসেন্স। এই কেমিক্যালের মাধ্যমে পৃথিবীর সব কঠিন রোগগুলো সারানো সম্ভব, কিন্তু সেটার অপব্যবহারের মাধ্যমে হাজারো মানুষের প্রাণ যেতে পারে। কেমিক্যাল তৈরির বিস্তারিত বর্ণনা এবং এর সঠিক ব্যবহার ও অপব্যবহারের সম্পূর্ণ ডিটেলস ওই ফাইলটাতে আছে। আগে ফায়াজ ছিল আন্ডারওয়ার্ল্ডের কিং, রোবোটিক হিরো। ফায়াজ নিজেও একজন সায়েন্টিস্ট ছিল এবং মাসফিকে হেল্প করেছিল।
সেই কেমিক্যাল বানাতে। তবে কোনো এক কারণে ফায়াজ ফাইলটা নিয়ে পালিয়ে যায়, আর ঠিক সেই জন্যই মাসফিকে মাফিয়া জগতে প্রবেশ করতে হয়। ফায়াজ মারা যাওয়ার আগে এক গোপন স্থানে ফাইলটা রেখে যায়। সেটা খুঁজে বের করে মাসফি ওর একজন প্রিয় মাফিয়া বন্ধু আয়ান। এত সব কিছু যেই ফাইলটার জন্য, সেটাই আজ হাতছাড়া হয়ে গেল। কাপা কাপা গলায় মেহেক কবুল বলার পর একদম নিশ্চুপ হয়ে গেল। আজ থেকে মাসফি আর মেহেক একসাথে থাকবে ভাবতেই একটা জড়তা কাজ করছে মেহেকের মনে। আজ 15ই আগস্ট। গত কয়েকদিন প্রচুর ধকল গিয়েছে সবার উপর দিয়ে। অবশেষে মাসফি আর মেহেকের বিয়ে সম্পন্ন হলো। মাসফি মেহেকের দিকে তাকিয়ে শুধু মুচকি হাসলো। অন্যদিকে শিয়াম মাসফির পাশেই বসেছিল, কিন্তু মেহেক কবুল বলার সময় উঠে চলে যায় অন্য একদিকে। ছেলেদের নাকি কাঁদতে নেই। আজও যে ছেলেটা শত শত মেয়ের হার্টবিট থামিয়ে দেয়, সেই ছেলেটা কাউকে ভালোবেসে কাঁদছে। আসলেই শিয়াম, তোমার মতো করে সবাই ভালোবাসতে পারে না। কিন্তু কি বলতো, আমাদের জীবনের প্রথম ভালোবাসাটা ভুল মানুষের সাথেই হয়। একটাবার কি আমাকে সুযোগ দেওয়া যাবে তোমার মনের রানী হওয়ার জন্য? কথা দিচ্ছি, আমি তোমার জীবনের শেষ ভালোবাসা হয়ে দেখাবো। পেছন থেকে কারোর এমন কথা শুনে শিয়াম চমকে তাকালো। সামনে তুলিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকতে দেখে শিয়াম অবাকের চরম পর্যায়ে চলে গিয়েছে। তুলি, তুমি এখানে? আমি। তুমি কি বলছো এসব? যা সত্যি সেটাই বলছি। তুমি কি করে জানলে আমার আর মেহেকের ব্যাপারে? ভালোবাসার মানুষের সবকিছুই তো জানতে হয়, তাই না? একটু আগেই না তুমি বললে আমাদের জীবনের প্রথম ভালোবাসা ভুল মানুষের সাথেই হয়। সেই একই ভুল তো তুমিও করেছ, কারণ আমি আর কাউকে ভালোবাসতে পারবো না, আর না কাউকে আমার জীবনে ঠাঁই দিতে পারবো। তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে আজ এখানেই তুমি তুলিকে বিয়ে করবে। ধরে নাও এটা তোমার ভালোবাসার মানুষের শেষ ইচ্ছে। মেহেকের কণ্ঠ শুনে তুলি আর শিয়াম দুজনেই চকিত নয়নে তাকালো ওদের দিকে। মেহেক, তুমি এখানে কি করছো? আমি এখানে এসেছি তোমাকে আর তুলিকে এক করতে। সেটা কখনোই সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ আমার সমস্ত ভালোবাসা আমি একজনকেই উৎসর্গ করেছি। শিয়াম, তুমি তো জানো মন ভাঙার ক্ষত কতটা গভীর। সে একই কষ্ট কি তুমি তুলিকেও দিতে চাও? মেহেকের কথা শিয়াম কি বলবে ভেবে পেল না। সত্যিই তো, তুলির এখানে কোনো দোষ নেই, তাহলে ও কেন কষ্ট পাবে? আর একটা কথা, আমি এখন তোমার ভাইয়ের বউ, তাই তুমি চাইলেও আর কখনোই আমাকে পাবে না। কিন্তু তোমার এই কষ্ট আমি আর দেখতে পারছি না। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। আমিও যে ভালো নেই সিয়াম। প্রতিনিয়ত তোমার বিষণ্ণ মুখটা দেখে আমাকে আমার অপরাধবোধ কুরে কুরে খাচ্ছে। তাই প্লিজ তুমি তুলিকে বিয়ে করে নাও। প্লিজ শিয়াম, প্লিজ। মেহেকের কথায় বেশ অনেকক্ষণ চুপ করে থেকে শিয়াম ঠিক আছে বলে হনহন করে স্টেজের দিকে সামনে গিয়ে দাঁড়ালো। মেহেক হালকা হেসে তুলির চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, নিজের ভালোবাসার মানুষটাকে সবসময় আগলে রাখিস। তুলি কোনো কিছু না বলে মেহেককে জড়িয়ে ধরল। মেহেকও আলতো করে তুলিকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর মেহেক আর তুলিও গিয়ে স্টেজের সামনে দাঁড়ালো। আজ এখানে শিয়াম আর তুলিরও বিয়ে হবে। মেহেকের কথায় সবাই বেশ অবাক হয়। শিয়ামের মা মিসেস সাবিহা চৌধুরী বললেন, কিন্তু আজকেই কিভাবে, আর হুট করে এই সিদ্ধান্ত কেন নিলে তোমরা? আসলে আন্টি, আমি আর তুলি চাই আমাদের বিয়েটা যেন একসাথেই হয়। আর এখানে তো সবাই উপস্থিত আছে, তুলির বাবা মাও আছে। আশা করি এতে কারো আপত্তি হওয়ার কথা না। মেহেকের কথায় সবাই সায় দিলে একই মঞ্চে মেহেক, মাসফি আর শিয়াম তুলির বিয়ে সম্পন্ন হয়। মাসফিদের রুম আগেই সাজানো ছিল, কিন্তু শিয়ামদের জন্য সবাই দ্রুত আরেকটা রুম সাজিয়ে ফেলল। সবাই খাবার খাওয়া শেষ করে মেহেক আর তুলিকে নিয়ে ওদের দুজনের রুমে গিয়ে রেখে আসে। আজকে আর কারোর মজা করার ইচ্ছে নেই, কারণ সবাই অনেক বেশি ক্লান্ত। তাই রাত 12টার আশেপাশেই সবাই ঘুমোতে চলে গেল। মেহেক ঘোমটা দিয়ে বসে আছে। দরজা বন্ধ করার আওয়াজে মেহেক কেঁপে উঠল। মাসফি ধীরে ধীরে মেহেকের কাছে এসে বসলো। ঘোমটা তুলে মেহেকের দিকে তাকিয়ে বলল, মাই লাভ। মাসফির কথা শুনে মেহেক লজ্জামাখা একটা হাসি দিয়ে মুখ নিচু করে নিল। আমার লজ্জাবতীকে লজ্জা পেলে আরো বেশি সুন্দর লাগে। এটা বলেই মাসফি মেহেকের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। এরপর বলল, এগুলো খুলে ফ্রেশ হয়ে অজু করে আসো, নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি চলো। মাসফির কথায় মেহেক মাথা নেড়ে একটা সুতির নীল রঙের জামা নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর অজু করে এসে দেখলো মাসফি অন্য ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে অজু করে এসে জয়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে আছে। মেহেকও পাশের জয়নামাজে গিয়ে দাঁড়িয়ে পড়ল। নামাজ পড়ে মাসফি আর মেহেক বারান্দায় গিয়ে দাঁড়ালো। মেহেক মাসফির দিকে তাকিয়ে বলল, আচ্ছা মাসফি, তোমার কাছে ভালোবাসা কি? কিভাবে দেখো তুমি ভালোবাসা নামক এই শব্দটিকে? ভালোবাসা বলতে তুমি কি বোঝো? মেহেকের কথায় মাসফি বারান্দার রেলিংয়ে হাত রেখে বলল, ভালোবাসা শব্দটা যতটা ছোট, এর ব্যাখ্যা ঠিক ততটাই বিশাল। ভালোবাসা মানে আবেগ, অনুভূতি, মায়া, মোহ, ভালো লাগা, সবকিছুর সংমিশ্রণ।
এক একজনের কাছে ভালোবাসার ব্যাখ্যা এক এক রকম, তবে আমার কাছে ভালোবাসা মানে সবসময় ভালো থাকা, প্রিয় মানুষটিকে ভালো রাখা, ভালোবাসার মানুষটিকে সবসময় আগলে রাখা, এমনভাবে ভালোবাসার বন্ধনে বেঁধে রাখা যেন আমার ভালোবাসার মানুষটা কখনো আমাকে ছেড়ে না যেতে পারে। আমি হয়তো তোমাকে 100%ই ভালো রাখতে পারবো না, কারণ সব সম্পর্কেই যেমন ভালোবাসা থাকে তেমনি মান অভিমানও থাকে, কিন্তু আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যেন তোমাকে ভালো রাখতে পারি। তোমার মুখ থেকে যেন কখনোই মিষ্টি হাসিটা হারিয়ে না যায়, সেটা খেয়াল রাখার দায়িত্ব আমার। তুমি হয়তো আমাকে অনেক কারণেই ভুল বুঝেছ, হয়তো ভবিষ্যতেও ভুল বুঝবে, সেটা আমাকে বলবে, আমার থেকে কৈফিয়ত চাইবে যে কেন আমি এমনটা করেছি। কিন্তু প্লিজ কখনো আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা, আর তুমি আমার জীবনের শেষ। আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত শুধুমাত্র তোমাকেই ভালোবাসবো, তোমাকে কখনো ঠকাবো না, কথা দিলাম। এটা বলেই মাসফি পেছন থেকে মেহেককে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। মেহেক মাসফির ছোঁয়া পেলে চোখ বন্ধ করে ফেলল। হঠাৎই মাসফি মেহেককে ঘুরিয়ে এক হাতে চুলের মধ্যে ঢুকিয়ে অন্য হাতে কোমর পেঁচিয়ে ধরল, আর তারপর মেহেকের কাঁপতে থাকা ওষ্ঠদ্বয় নিজের অধীনে নিয়ে নিল। মেহেক পরম আবেশে মাসফির টি শার্ট খামচে ধরল। বেশ কিছুক্ষণ পর মাসফি মেহেককে ছেড়ে দিয়ে দুজনেই হাঁপাতে লাগলো। মাসফি আবারও মেহেকের কাছে এসে ওকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলে মেহেকের ডক্টর হৃদির কথাগুলো মনে পড়ে যায়। মেহেক মাসফির দিকে তাকিয়ে বলল, মাসফি, হৃদি আপুর কথাগুলো মনে আছে তো? মেহেকের কথায় মাসফির মুখটা কালো হয়ে গেল। মাসফি মাথা নেড়ে কোনো কিছু না বলেই বাইরে বেরিয়ে গেল হনহন করে। মেহেক কিছু না বলে অপলক দৃষ্টিতে মাসফির যাওয়ার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে ঠিকভাবে শুয়ে চোখ বন্ধ করে ফেলল মেহেক। শিয়াম আর তুলি নফল নামাজ পড়ে বিছানায় পাশাপাশি বসে আছে, কারো মুখেই কোনো কথা নেই। বেশ কিছুক্ষণ পর নীরবতা কাটিয়ে শিয়াম বলল, দেখো তুলি, তুমি সবটাই জানো, সবটা জানার পরেই আমাকে বিয়ে করেছো, কিন্তু আমি এখনো শুধু মেহেককেই ভালোবাসি। ওকে ভুলে যাওয়া আমার জন্য এতটাও সহজ না, কারণ মেহেক আমার প্রথম ভালোবাসা। আমি জানি না কখনো তোমাকে ভালোবাসতে পারবো কিনা, তবে একটা কথা দিতে পারি, যদি তোমার কথা অনুযায়ী সত্যিই আমার জীবনে শেষ ভালোবাসা বলতে কিছু আসে, তাহলে সেদিন আমি তোমাকে নিজের থেকে কাছে টেনে নেব। ততদিন অবধি তুমি আর আমি থাকবো সাধারণ কাপলদের মতোই, কিন্তু আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হবে না। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছো। তুলি এক ধ্যানে শিয়ামের কথাগুলো শুনছিল। শিয়াম, তুমি যেদিন ফার্ম হাউসে মেহেককে ভালোবাসার সংজ্ঞা বলেছিলে, তখনই আমি গিয়ে সেখানে উপস্থিত হই। সেই দিনই আমি জানতে পারি তুমি মেহেককে ভালোবাসো। বিশ্বাস করো, সেদিন যেন আমার পুরো পৃথিবী উল্টে গিয়েছিল, কারণ আমি তোমাকে আজ থেকে নয়, বরং আরও 2 বছর আগে থেকেই ভালোবাসি। এতদিন বলিনি ভয়ের জন্য, যদি তুমি আমাকে না করে দাও আর আমার সাথে বন্ধুত্বটাও নষ্ট করে দাও এই জন্য। কিন্তু সেদিন যখন তোমার কথাগুলো শুনলাম, তখন বুঝতে পারলাম তোমার জীবনে আমাকে আসতেই হবে। আর কিছু না পারলাম, অন্তত আমার ভালোবাসা দিয়ে তোমার অগোছালো জীবনটাকে গোছালো করে দিতে পারবো। এতেই তো হবে। তোমার জীবন সঙ্গিনী হতে পেরেছি, তাতেই আমি খুশি। আমি আর কিচ্ছু চাই না। তোমার যতদিন সময় লাগে তুমি নাও, কিন্তু দয়া করে আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ। একটা কথা কি জানো, না পাওয়ার থেকে পেয়ে হারানোর কষ্ট অত্যাধিক। সেই যন্ত্রণা সহ্য করার মতো ক্ষমতা আমার নেই। তাই প্লিজ, আর কিছু না পারো, শুধু আমার পাশে থেকো তুমি। তুলির এমন কান্নাজড়িত কথা শুনে মায়া হচ্ছে খুব শিয়ামের। এখন ওর মনে হচ্ছে কেন মেহেককে না ভালোবেসে প্রথমে তুলিকেই ভালোবাসলো না শিয়াম। শিয়াম, তোমার বুকে আমাকে একটু জায়গা দেবে? তুলির এমন আগতি ভরা কণ্ঠ শুনে একটানে নিজের বুকের সাথে মিশিয়ে নিল তুলিকে। তারপর তুলির মাথায় হাত বুলিয়ে বলল, আমাকে একটু সময় দাও। যত দ্রুত সম্ভব তোমাকে আমি তোমার প্রাপ্য সম্মান এবং ভালোবাসা দিয়ে নিজের করে নেব। শুধু আমাকে একটু সময় দাও। তুলি শিয়ামকে আলতো হাতে জড়িয়ে নিয়ে বলল, তোমার যত সময় লাগে তুমি নাও, আমি অপেক্ষা করব তোমার জন্য। আমি মৃত্যুর আগে অবধি অপেক্ষা করতে রাজি আছি। ততদিন পর্যন্ত শুধু এমন করেই আমাকে বুকে আগলে রেখো, তাহলেই হবে। শিয়াম মুচকি হেসে আরও শক্ত করে তুলিকে নিজের সাথে মিশিয়ে নিল। তুলিও পরম আবেশে নিজের প্রিয় মানুষটার বুকে মাথা রেখে নিশ্চিন্ত মনে চোখ বন্ধ করে নিল। দেখতে দেখতে কেটে গিয়েছে 4টি মাস। এই 4 মাস অনেক কিছুই হয়েছে। রাজ আর তাহার এনগেজমেন্ট হয়েছে গত মাসে। সানভি আর মিহি এখনো চুটিয়ে প্রেম করছে। খুব শীঘ্রই বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হবে তারা। তাহার এই বিষাক্ত অতীত জেনেও রাজ তাহাকে সাদরে গ্রহণ করেছে। তাহা গ্রামের মেয়ে ছিল, মা ছিল না ওর। বাবা দ্বিতীয়বার বিয়ে করার পর সৎ মা মোটেও তাকে সহ্য করতে পারত না। একদিন তাহা কোচিং করে বাড়ি ফিরছিল, তখনই কয়েকটা বকাটে মিলে তাকে নিয়ে যায় তাদের আস্তানায়। তাহা চিৎকার করেও ওদেরকে থামাতে পারেনি, কিন্তু ঠিক সেই সময় সেখানে রাজ গিয়ে হাজির হয়।
সেদিন রাজ ওর বন্ধুর বাসায় ঘুরতে গিয়েছিল, তখনই একটা মেয়ের আওয়াজ পেয়ে সেদিকে এগিয়ে যায়। এরপর তাহা সব কথা রাজকে বলতে না পারলেও রাজের জোরাজুরিতে বাধ্য হয় ওর অবস্থা বলতে। সেদিন রাতেই তাহাকে নিয়ে রাজ ওদের বাসায় আসে। রাজের পরিবার তাহাকে নিয়ে কোনো ঝামেলা করেনি। এরপর থেকেই রাজ ধীরে ধীরে তাহা নামক এই মিষ্টি মেয়েটার প্রেমে পড়ে যায়। এই ছিল তাহা আর রাজের কাহিনী। অন্যদিকে শিয়াম আর তুলির সম্পর্কটা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলেও মেহেক মাসফির জীবনে নেমে এসেছে ঘোর অমাবস্যা। কিছুদিন আগে মাসফির সাথে মেহেক যে মেয়েটাকে সেদিন দেখেছিল সেটার ভিডিও ভাইরাল হয়েছে। তখন থেকেই মাসফির থেকে মেহেককে আলাদা করে নিয়েছে মেহেকের পরিবার। মেহেক সেদিন কোনো প্রতিবাদ করেনি, বরং একটা রোবটের মতো হয়েছিল। মাসফির দিক থেকে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। মাসফি মেহেককে ছাড়া যেন প্রাণহীন নিস্তেজ হয়ে পড়েছে এক প্রকার। অনেক যোগাযোগ করার চেষ্টা করেও কোনো লাভ হয়নি। এক প্রকার নিজেকে ঘর বন্দি করে নিয়েছে। বিকেল 3টার দিকে দরজায় কারো আওয়াজের শব্দ পেয়ে মাসফির ঘুম ভেঙে যায়। উঠে গিয়ে দেখলো তুলি হাতে একটা খাম নিয়ে দাঁড়িয়ে আছে। কি হলো, এখানে কি করছিস তুই তাহা? তোর সাথে আমি এখানে গল্প করতে আসিনি, এসেছি এই খামটা দিতে। আজ একজন কুরিয়ারম্যান এসে এটা দিয়ে গিয়েছে, গম্ভীর কণ্ঠে জবাব দিল তুলি। মাসফি হতাশ হয়ে তুলির হাত থেকে খামটা নিয়ে বলল, কে পাঠিয়েছে সেটা নিজেই দেখে নে। এটা বলেই তুলি চলে গেল। এরপর মাসফি দরজা লাগিয়ে দিয়ে খামটা খুলল। 3টা আলাদা আলাদা কাগজ। প্রথম কাগজটা খুলে মাসফির মাথায় যেন বাজ পড়ল, কারণ সেখানে ডিভোর্স পেপার, কিন্তু কারোর সই নেই। ও তাড়াতাড়ি করে দ্বিতীয় কাগজটা খুলল। সেখানে লেখা আছে, ডিয়ার মাসফি, আজ তুমি আমার পরিচয় পাবে। প্রথমেই বলে রাখি, সেদিনের ভিডিও ক্লিপটা আমি ভাইরাল করেছি, আর সেটা যে ফেক ছিল তা তো তুমি জানো, আর আমি তো জানি, কারণ সবটাই তো আমার প্ল্যান ছিল। সেদিন লিফটে মেয়েটা তোমাকে বলে ওর চোখে কিছু পড়েছে, তাই একটু দেখতে। তুমিও সরল মনে সেটাই করলে, আর তখনই মেহেকের আগমন ঘটলো। আসলে সেখানে সিসিটিভিও লাগানো ছিল। বেচারা তুমি এসব কিছু না জেনেই ফেসে গেলে। এটা তো শুধু সমাজের চোখে তোমাকে ছোট করার একটা ট্রেলার মাত্র। এরপর আসে মেহেক আর তোমার ফিজিক্যালি ইনভলভ হওয়ার ব্যাপারে। সেটাও আমার পূর্ব পরিকল্পিত ছিল, যাতে তুমি মেহেকের কাছে আসতে না পারো। ডক্টর হৃদি আমাকে সাহায্য করেছে, কারণ সে জানতো আমি ভুল কিছু করব না। এখন তো আসল ধামাকার কথাটা তোমাকে জানাবো। ফাইরুজ খান ফায়াজ আমার একমাত্র বড় বোনের বর ছিল। তাহলে চলো তোমাকে আসল ঘটনাটা খুলেই বলি। 2017 সালে আমার বড় আপু জানায় সে ফায়াজ ভাইকে ভালোবাসে। তারা দুজন বিয়ে করতে চায়। ফায়াজ ভাইয়া অনাথ আশ্রমে বড় হয়েছে, তাই আমার বাবা মাও আর না করেনি। তাদের ভাইয়াকে দেখে মায়া হয়েছিল, তবুও আমি ভাইয়া সম্পর্কে সবকিছুর খোঁজ খবর নিই। তখনও আমরা কেউ কিছু জানতাম না যে ভাইয়া একজন মাফিয়া কিং। তো বিয়ের বেশ কয়েক মাস পর আপু এই কথাটা জানতে পারে। তখন আপু আমাকেও এটা জানায় যে ভাইয়া একজন মাফিয়া। সেদিন আপু আর আমি দুইজন ভাইয়ার সাথে কথা বলি। আসলে কি বলতো, আমরা চোখের সামনে যা দেখি সেটা কখনো কখনো ভুল প্রমাণিত হয়। ফায়াজ ভাইয়াকে এই জগতে তোমার প্রাণপ্রিয় বন্ধু আয়ান এনেছিল। ফায়াজ ভাইয়া, আয়ান আর তুমি ছিলে বেস্ট ফ্রেন্ড, কিন্তু আয়ান ছিল একটা কালসাপ। তুমি যে ফাইলটার জন্য নিজের বন্ধুকে মারলে, আসলে সেটা পরিকল্পিত প্ল্যান ছিল, যাতে তুমি ফায়াজকে মারো, আর পরবর্তীতে আয়ান তোমার বিশ্বাস জুগিয়ে ওই ফাইলটা নিয়ে তোমাকে মারতে পারে। ভাবতে পারছো তুমি কত বড় গোলক ধাঁধায় আটকে আছো? তুমি এত বুদ্ধিমান হওয়া সত্ত্বেও বোকার উপাধি পেলে আজ। আর কি বলতো, তুমি যেদিন ভাইয়াকে মেরে ফেললে সেদিন আপুর কোল জুড়ে ওদের ভালোবাসার একমাত্র সন্তান ইমিরা ইরাজা এই পৃথিবীতে আসে। আপু যখন ভাইয়ার মৃতদেহটা দেখলো তখন পাথর হয়ে গিয়েছিল। আমি তখন লেখাপড়ার জন্য সিঙ্গাপুরে ছিলাম। আপু মানসিকভাবে অনেক ভেঙে পড়ে, কারণ ভাইয়া আর আপু একে অপরকে নিজের থেকে বেশি ভালোবাসত। আমি এই ঘটনার পর আপু আর ইরাজকে সিঙ্গাপুরে নিয়ে যাই নিজের কাছে, কিন্তু আপু ভালো নেই আজও। প্রতিনিয়ত ভাইয়ার জন্য ছটপট করে। আমি শুধু দেখেছি, কিন্তু কিছুই করতে পারিনি, কারণ আপুর মুখের হাসিটা একমাত্র ভাইয়া নিজে ফিরিয়ে দিতে পারত। কিন্তু সেটা তো আর সম্ভব নয়। তোমার একটা ভুলের জন্য আমার বোনের মুখে হাসি বিলুপ্ত হয়ে গিয়েছে। আমার চোখের মনি ইরাজা জন্মের পরপরই নিজের বাবার মৃতদেহ দেখেছে, বাবার ভালোবাসা পায়নি। আচ্ছা, তোমাদের শত্রুতার জন্য আমার বোন আর তার মেয়ে কেন ভালোবাসাহীন নিষ্প্রাণ হয়ে দিন কাটাচ্ছে? জানি কোনো উত্তর নেই তোমার কাছে। মেহেককে ছাড়া তুমি যেমন ভালো নেই, প্রতি মুহূর্তে গুমড়ে মরছো, তেমনি আমার বোনটাও ভালো নেই। তার জন্য আজ আমিও ভালো নেই। এই এত এত পাপের ফল তো তোমাকে পেতেই হবে, তাই না? এখন প্রতিটা প্রহরে তুমি উপলব্ধি করতে পারবে যে ভালোবাসার মানুষটাকে হারিয়ে একা একা জীবন কাটানো কতটা কষ্টের। আমিও তোমাকে তিলে তিলে শেষ হয়ে যেতে দেখতে চাই, কারণ আমার বোনটাও যে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। শেষ ধামাকার জন্য তৃতীয় চিঠিটা খোলো। ইতি ব্ল্যাক রোজ। মাসফির মাথা কাজ করছে না। একদিনে এত ধামাকা ওর মাথা মেনে নিতে পারছে না।
তবুও শেষ চিঠিটা খুলল। প্রেগনেন্সির পজিটিভ রিপোর্ট, নিচে মেহেকের নাম লেখা, তার নিচে কিছু লেখা দেখতে পেল মাসফি। তোমার জন্য বড় চমক হলো তুমি বাবা হবে, অথচ তার অনুভূতি কষ্টদায়ক হবে, কারণ তোমার সন্তানকে তুমি কখনোই কাছে পাবে না। ভাবছো তো এটা কিভাবে সম্ভব? আসলে একদিন তুমি ড্রিঙ্ক করার ফলে নিজের মধ্যে ছিলে না, আর সেদিন আমিও তোমাকে আমার কাছে আসতে বাধা দিতে পারিনি, কারণ ভালো তো আমিও কোনো একটা সময় বেসে ফেলেছি তোমায়। তোমাকে ভালোবাসতে চাইনি, আমি তো প্রতিশোধের জন্য তোমার কাছে গিয়েছিলাম, কিন্তু কখন যে ভালোবেসে ফেললাম নিজেও বুঝতে পারিনি। যখন বুঝতে পারলাম তখন আর কিছু করার ছিল না। আশা করি এতক্ষণে বুঝে গিয়েছো এই এত কিছুর পেছনে আসল ব্যক্তিটা কে। হ্যাঁ, ঠিকই ধরেছ, আমি সেই ব্ল্যাক রোজ। এখন শুধু তুমি তিলে তিলে শেষ হয়ে যাবে, কিন্তু আমার বা আমাদের সন্তানদের কখনোই দেখা হবে না। আমার কাছে অন্যায়ের কোনো ক্ষমা নেই। তোমার জন্য আমি আমার আপুকে কষ্ট পেতে দেখেছি, তাই তোমাকে মাফ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি আমার অনাগত সন্তান এবং আপু আর ইরাজকে নিয়ে তোমার ধরাছোঁয়ার বাইরে চলে এসেছি, তাই আর খুঁজেও লাভ হবে না। আমি আমার কথা রেখেছি। আজ ইরজার জন্মদিন, এই দিনেই ফায়াজ ভাইয়াকে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছে, আর আজকের দিনেই তুমিও নিজের ভালোবাসাকে হারিয়ে একা হয়ে গেলে চিরদিনের মতো। পরিশেষে একটা কথাই বলবো, আমি তোমাকে ভালোবাসি বলেই তোমার সব অন্যায় মেনে নেব না। ভালো তো দূর থেকেও বাসা যায়। আজ আমি হয়তো তোমার সাথে নেই, কিন্তু তোমার আর আমার ভালোবাসার একমাত্র প্রতীক আমার সাথে আছে। হ্যাঁ, আমাদের একটা ফুটফুটে মেয়ে হবে, তাকে নিয়েই আমি বাকিটা জীবন কাটাতে পারবো আপুর মতো। কিন্তু তুমি এক অদৃশ্য আগুনের জ্বলন্ত লাভায় জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আমি চাইলেই আর 5টা মেয়ের মতো তোমাকে মেনে নিতে পারতাম, কিন্তু আমার কাছে যে অন্যায়কারীদের কোনো মাপ নেই। আমার কাছে ভালোবাসার সংজ্ঞা মানে বহুদূরে থেকেও ভালোবেসে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়েও জীবনে বাঁচা যায়, বাঁচতে শিখতে হয়। আমিও না হয় আপুর মতো করে তোমার স্মৃতি আর আমাদের মেয়েকে নিয়েই বাকিটা জীবন বাঁচবো। আর হ্যাঁ, ডিভোর্স পেপারে আমি সিগনেচার করিনি, কারণ তোমাকে নতুন করে জীবন শুরু করতে দেব না আমি। তুমি ডিভোর্স পেপার নিয়ে শুধু দেখবে, এটাই চাই আমি, কারণ আমি যে তোমাকে অন্য আর কারোর হতে দিতে পারবো না। তোমাকে যে শাস্তিই দিই না কেন, দিন শেষে তুমি শুধু আমার এবং আমারই। চিঠিটা পড়েই মাসফি ধপ করে মাটিতে বসে পড়ল। দুই চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। আজ নিজেকে বড্ড অসহায় লাগছে। কি থেকে কি হয়ে গেল সেটাই বুঝতে পারছে না। শুধু এটুকু বুঝতে পারছে মেহেক আসলেই অনন্য। মাসফি আপাতত কিছু ভাবার অবস্থায় নেই। কিছুক্ষণের মধ্যেই ও হঠাৎ পড়ে গেল মাটিতে। দীর্ঘ 5 ঘন্টা পর মাসফি চোখ খুলে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে। হাতে ক্যানেল লাগানো, চারপাশে সবাই দাঁড়িয়ে আছে, সবার চোখেই পানি। মাসফিকে বিকেলে শিয়াম ডাকতে গিয়ে কোনো সাড়া শব্দ না পেয়ে বারবার ডাকতে লাগে, তাতেও কোনো কাজ না হয় দরজার ডুপ্লিকেট চাবি দিয়ে ঢুকে মাসফিকে মেঝেতে পড়ে থাকতে দেখে শিয়াম চিৎকার করে সবাইকে ডাক দেয়। তখনই ওকে হসপিটালে আনা হয়। তারপর ওর পাশে পড়ে থাকা চিঠিটা পড়ে আর কারো বুঝতে বাকি থাকে না যে আসলে কি হয়েছে। মাসফি কোনো কিছু না বলে চুপ করে সিলিংয়ের দিকে তাকিয়ে শুধু দীর্ঘশ্বাস ফেলে, আর মনে মনে একটা কথায় আওড়াতে লাগে, ভালোবাসি বলেই ভুলতে পারি না। অপর পাশে মেহেকও নিজের পেটে হাত দিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলে, ভালোবাসি বলেই ভুলতে পারি না। কাহিনীটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।